হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমরা যে আগের চ্যাপ্টারে যেটা পড়াচ্ছিলাম বা আগের বিষয়টা যেটা পড়াচ্ছিলাম ভিডিওতে, সেখানে ছিল প্রিজম সম্পর্কিত আলোচনা। তো সেখানে আজকে আমরা যেটা আলোচনা করব, প্রিজম সম্পর্কিত যে বিভিন্ন গাণিতিক প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হয় বা আসছে, সেইগুলোর কতগুলো প্রশ্ন আমরা এখানে তুলেছি, সেইগুলোর আমরা আলোচনা করব, একটা ছোট্ট ভিডিও করব। তো সেখানে প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখো। এখানে গণিতগুলো করার সময় তোমরা একটা সুস্পষ্ট চিত্র আগে থেকে অঙ্কন করবে, যেখানে যে সেই প্রশ্ন থেকে যে তথ্যগুলো দেওয়া আছে সেইগুলোকে দিয়ে, আর তোমাদের এই প্রিজম সম্পর্কিত যে সূত্রগুলো তোমরা সব জেনেছো সেইগুলোকে ইউজ করে কিন্তু গণিতগুলো করতে হবে। তো চলে এসো, প্রথম প্রশ্ন থেকে শুরু করা যাক। একটি সমবাহু প্রিজম, তো প্রিজম একটা বড় করে আমরা চিত্র অঙ্কন করছি। সমবাহু প্রিজম কথাটার অর্থ হচ্ছে এর প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, অর্থাৎ প্রিজমের যে প্রতিসারক কোণ তোমাকে এই কথাটির মধ্যে দেওয়া রয়েছে। একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতি কোণ 30 ডিগ্রি হবে। তো এক্ষেত্রে প্রশ্নটাতে তোমাদের এ দেওয়া রয়েছে 60 ডিগ্রি, কত কোণে আপতিত হলে, অর্থাৎ আমরা যে আপতন কোণটাকে I1 বলে থাকি, এই I1 এর মানটা তোমরা কত এটা বের করতে বলেছে। রশ্মিটির ন্যূনতম চ্যুতি কোণ, যেটা আমরা চ্যুতির যে রাশিমালাটা আমরা জানি, ন্যূনতম চ্যুতি কোণ সেটা আমরা জানি I1 প্লাস I2 মাইনাস A। এখন ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে যে আমরা জানি যে I1 সমান I2 হয়ে যায়, অর্থাৎ 2I1 মাইনাস A এটা হয়ে থাকে। এই ন্যূনতম চ্যুতি কোণ, এই ডেল্টা M যেটার মান দেওয়া আছে, এইটা সমান যে 30 ডিগ্রি। তখন আপতন কোণটা কত? তাহলে ন্যূনতম চ্যুতির যে শর্ত, তাহলে আমরা যেটা ব্যবহার করেছি, অর্থাৎ ন্যূনতম চ্যুতি কোণ হিসাবে আমরা যেটা ব্যবহার করি, dm সমান 2I1 মাইনাস A। তো এই সব সূত্রটা ব্যবহার করেই আমরা গণিতটাকে করব। তো এই ক্ষেত্রে এই I1 টা দেওয়া আছে 60 ডিগ্রি, কত বের করতে হবে। এবং এই ক্ষেত্রে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা জানি এটা ভূমির সমান্তরাল হয়, এবার সে যে কোণটা হয় এই কোণটা একই হয়। তো সেটা ইউজ করেই আমরা এটা করেছি, ন্যূনতম চ্যুতির শর্তটাকে ইউজ করে। তো এই সূত্র থেকে মানগুলো বসিয়ে, অর্থাৎ যদি সরাসরি তোমরা I1 টা বের করো, তো এই ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে ডেল্টা M প্লাস A বাই 2। তো এই সমীকরণে মানগুলো বসালে ডেল্টা M এর জায়গায় 30, এর জায়গায় 60 বাই 2 সমান 45 ডিগ্রি। তো বুঝতেই পারছো যে গণিতটা এই যে মানগুলো দেওয়া রয়েছে ঠিক বসালাম। তো ডেল্টা M এর মান 30 ডিগ্রি বলা আছে, ন্যূনতম চ্যুতি কোণ 30 হবে। তাহলে আপতন কোণের মানটা যেটা আমরা I1 হিসেবে ধরে নিচ্ছি, ওটা 45 ডিগ্রি কোণে পড়তে হবে। তাহলে এইরকম ভাবে যে প্রদত্ত তথ্যগুলোকে আমরা গণিত থেকে সংগ্রহ করে নিয়ে, তাহলে প্রথম প্রশ্নের যে আমরা উত্তরটা এইভাবে করলাম। তো নিশ্চয়ই আগে চিত্রটা অঙ্কন করে নিতে পারো, কিংবা পাশাপাশি যে সূত্রগুলো তথ্যগুলো দিয়েছে সেটা, আর এই সূত্রগুলো এর পরবর্তী যে প্রশ্নতে যেটা দেখো, আমরা এই যে প্রিজমটার ছবি আমরা রেখে দিচ্ছি। তো এক্ষেত্রে দ্বিতীয় প্রশ্নটা কি বলছে দেখো, একটি আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের তলে, তাহলে এক্ষেত্রে প্রতিসারক কোণটা আমাদের চিত্র অনুযায়ী, আমি যদি চিত্র বা তথ্য অনুযায়ী 30 ডিগ্রি লিখছি, তাহলে প্রদত্ত হিসাবে দেওয়া রয়েছে এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন কোণ বিশিষ্ট একটি প্রিজমে তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো, এই I1 এর মান তোমাকে এখন দেওয়া আছে 60 ডিগ্রি আপতিত হলো, এবং রশ্মিটির মোট চ্যুতি যেটা হয়েছে, মোট চ্যুতি ডেল্টাটা দেওয়া আছে 30 ডিগ্রি। দেখাও যে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল থেকে লম্বভাবে, দ্বিতীয় তল থেকে যে নির্গত হয় সেটাকে আমরা I2 কোণটা আমাকে বের করতে হবে। এই নির্গত রশ্মিটা যদি বের করে নিতে পারি, তো এই কোণটার মান বের করতে পারলে এই নির্গত রশ্মি
কত কোণে বেরোচ্ছে, বা সেখান থেকে আমরা এই কোণটা অ্যাকচুয়ালি তখন পেয়ে যাব। এই কোণটা বের করতে পারলে নির্গত রশ্মির মানটা আমরা সেখান থেকে বলে দিতে পারবো। বোঝা গেছে যে প্রতিসারক তলের সঙ্গে কত কোণ করেছে। তাহলে আগে নির্গত কোণটা বের করি। তাহলে আমাদের যে সূত্রগুলো জানা রয়েছে, আমরা যদি চ্যুতির সূত্র যেটা রয়েছে I1 প্লাস I2 মাইনাস এ, তো এই সূত্রটা সহজে ব্যবহার করে তোমরা যদি I2 টা বের করো, ডেল্টা প্লাস এ মাইনাস I1, এটাই হচ্ছে। তো এখানে দেখো ডেল্টার মানটা দেওয়া রয়েছে 30 ডিগ্রি, এর মান দেওয়া রয়েছে 30 ডিগ্রি, I1 এর মান হচ্ছে 60 ডিগ্রি। তো এইগুলো ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছ I2 এর মান কত বের হচ্ছে। নির্গত রশ্মি বা নির্গত রশ্মিটার নির্গমন কোণটা হচ্ছে, এটা হচ্ছে নির্গমন কোণ। এখন নির্গমন কোণটা অভিলম্ব, তাহলে শূন্য হওয়ার অর্থ হচ্ছে কি তলের সঙ্গে, প্রকৃতপক্ষে এই চিত্রটা হচ্ছে না, আমাদের চিত্রটা সেই অনুযায়ী আঁকা হয়নি। তো দেখতে পাচ্ছ নির্গত রশ্মি 0 ডিগ্রি হলে লম্ব ভাবেই নির্গত হচ্ছে। অভিলম্বটা তো নির্গমন কোণ, কোন একটা তল থেকে আলোক রশ্মি এভাবে নির্গত হলে তার I2 যে কোণটা অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে I2 এক্ষেত্রে শূন্য হবে। তো এটা প্রতিসারক তলের সঙ্গে এটা, অতএব নির্গত রশ্মি প্রতিসারক তলের সঙ্গে কত কোণ করবে না লম্ব হবে। কারণ এই কোণটা শূন্য হওয়ার অর্থ এই রশ্মিটা এইভাবে যাচ্ছে, অর্থাৎ তলের সঙ্গে এটা কত হবে লম্ব হবে। বোঝা যাচ্ছে? তো 90 ডিগ্রি হবে। এরপরে চলে এসো তৃতীয় প্রশ্নের যে আলোচনাটা। এই ক্ষেত্রে আমরা প্রশ্নগুলোকে পরপর আমরা মুছে দিতেও পারি। তৃতীয় প্রশ্নটা দেখো, একটি সমবাহু প্রিজমের আপতন কোণ। এখন সমবাহু বললে দেওয়া কথাটার অর্থের মধ্য দিয়েই তোমরা পেয়ে যাবে প্রিজমের যে প্রতিসারক কোণ 60 ডিগ্রি, এ সমান পেয়ে যাচ্ছ 60 ডিগ্রি। সমবাহু প্রিজমের আপতন কোণ, মানে এখানে যেটা আপতন কোণ I1 ধরা হয়, এটা হচ্ছে 50 ডিগ্রি। নির্গমন কোণ I2, যেটাকে নির্গমন কোণ বলা হয়, এটা হচ্ছে 40 ডিগ্রি। আচ্ছা, চ্যুতি কোণের মান কত? ডেল্টা সমান যেটা জানি I1 প্লাস I2 মাইনাস এ, এটা থেকে খুব সহজে বের হয়ে যাবে। 50 প্লাস 40 মাইনাস 60, এগুলো সব ডিগ্রি চিহ্ন দিয়ে দাও। তাহলে 90 মাইনাস 60 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণের মানটা খুব সহজ প্রশ্ন এটা দিয়েছে। এরপরে চলে এসো 4 আর 5 দুটো প্রশ্ন, যেটা একটু ভাষাটা বড় দেখতে পাচ্ছি। তো এই চিত্রটাকে একবার মুছেই আঁকি। এখানে দেখো একটি আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজম। তো আমরা একটা মানানসই চিত্র অঙ্কন করার চেষ্টা করলাম। এটা প্রতিসারক কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে একটা আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। তো আপতিত অভিলম্বটা এখানে তোমরা অঙ্কন করে নিচ্ছি। মনে করো এটা অভিলম্ব, এখানে 60 ডিগ্রি কোণে এটা পড়েছে। পড়লে কি হচ্ছে, আপতিত হলো এবং নির্গত রশ্মির মোট চ্যুতি, নির্গত রশ্মির ভিতর দিয়ে যাই যাক না কেন, নির্গত রশ্মির যে মোট চ্যুতি ডেল্টা, এই কোণটা ডেল্টার মান কত দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে তথ্যগুলোকে হলে দেখাও যে নির্গত রশ্মিটি প্রিজম তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত। তাহলে নির্গমন কোণটা I2 টা আমাকে যদি বার করে দেখি, সেটা আমরা তখন তলের সঙ্গে কিভাবে আছে বের করতে পারবো। তো এক্ষেত্রে প্রদত্ত তথ্যগুলো কি দেওয়া রয়েছে দেখো, a সমান 30 ডিগ্রি দেওয়া রয়েছে, I1 সমান দেওয়া রয়েছে 60 ডিগ্রি, আর হচ্ছে চ্যুতি কোণটা তোমার দেওয়া রয়েছে 30 ডিগ্রি। তাহলে আপাতত আমরা যে ডেল্টার সূত্র D সমান আমরা জানি I1 প্লাস I2 মাইনাস এ, সেখান থেকে I2 টা বের করো। I2 টা বের করতে পারলেই আমাদের তথ্য পাবো I2 সমান ডেল্টা প্লাস এ মাইনাস I1। ডেল্টার মানটা দেখতে পাচ্ছ 30, এর মানটা দেখতে পাচ্ছ 30,
ডেল্টার মানটা I1 এর মানটা 60, তাহলে এখানে হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। I1 টা আবার 0 ডিগ্রি হচ্ছে, সরি I2 টা আবার 0 ডিগ্রি। অ্যাকচুয়ালি রশ্মিটা এভাবে নির্গত হচ্ছে তথ্য অনুযায়ী। তো সে যাই হোক, এখানে I2 যদি 0 হয়, তোমাকে যেটা বলতে বলেছি, নির্গত রশ্মিটি প্রিজম তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত। I2 0 হওয়া মানেই অভিলম্ব বরাবর আলোক রশ্মি যাচ্ছে, অতএব বুঝতেই পারছো, অতএব রশ্মিটি লম্বভাবে নির্গত হচ্ছে, বোঝা যাচ্ছে। এরপরে তোমাকে বলেছে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক বের করতে গেলে আমরা যে কোনো একটা তলে আমরা প্রতিসরাঙ্কের সূত্র জানি, sin I1 বাই sin R1 বের করতে পারি, কিংবা যদি দ্বিতীয় তলে বের করি sin, এই দিক থেকে যদি আমরা প্রত্যাবর্তন নীতি প্রয়োগ করি sin I2 বাই sin R2। তো এক্ষেত্রে আমরা যেহেতু এখানে লম্বভাবে নির্গত হচ্ছে, এক্ষেত্রে আমরা প্রতিসরণের সূত্রটা প্রযোজ্য হবে না, আমাদের প্রথম তলেই নির্গত নির্ণয় করতে হবে। তো এখন দেখো আরো একটা আমরা সূত্র জানি R1 বের করার জন্য, I1 তো আমাদের দেওয়া রয়েছে, তাহলে এইটা আমাকে বের করতে হবে। এখন যেহেতু আমরা জানি যে R1 প্লাস R2 সমান A হয়, এই সূত্র থেকে দেখো I2 যদি 0 হয় R2 ও সেখানে 0 ডিগ্রি হয়, তাহলে অতএব এটা সমান কত হয়ে যাবে R1। এখন A কোণের মান কত 30 ডিগ্রি, অতএব R1 সমান হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। এইটা আমরা কিন্তু ব্যাকে ক্যালকুলেশন করে রেখে দিলাম। তারপরে তাহলে প্রতিসরাঙ্ক, তাহলে অতএব মিউ সমান আমরা পেয়ে যাব সাইন অফ I বলতে এখানে 60 ডিগ্রি আর সাইন অফ R এর মানটা এখানে 30 ডিগ্রি বসিয়ে দিলাম। আমরা দ্বিতীয় তলের ক্যালকুলেশন থেকে এবং R এর যোগফল যে A হয় R1 R2 এর যোগফল, সেখান থেকে আমরা দ্বিতীয় তল থেকে কিছু তথ্য নিয়ে এটা করছি। sin 30 এর মান আমরা জানি √3/2, আর sin 30 এর মান হচ্ছে কত হাফ, 2/1, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে √3। প্রতিসরাঙ্কের মানটা আমরা এভাবেই নির্ণয় করতে পারি। তো এইরকম ভাবে আমরা যে প্রশ্নগুলো করছি তার সঙ্গে এটাকে একটা ডিফারেন্সিয়েট লাইন আমি এনে রেখে দিচ্ছি। তো এই হচ্ছে চতুর্থ যে প্রশ্নটার সমাধানটা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কিভাবে তথ্যগুলোকে আগে জোগাড় করলে, কোথা থেকে কি রকম তথ্যগুলো আমরা পাবো, একটু ক্যালকুলেশন করলেই এখানে কিন্তু খুব সহজে নাম্বার পাওয়া যায়। তো এরপরে চলে এসো লাস্ট প্রশ্ন, যেটা আমার বোর্ডে তোলা রয়েছে। তো এইভাবে কিছু প্রশ্ন ক্যালকুলেশন আমরা দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা আরো প্রশ্ন জোগাড় করে কিন্তু তোমরা করবে। সেটা করলেই তবেই তোমরা বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। একটি প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ এবং প্রতিসারক কোণ এ। এই ক্ষেত্রে আমাদেরকে কোনো মান দেওয়া নেই, এখানটায় সিম্বলিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করা আছে। এইটা হচ্ছে এ, তাহলে প্রতিসরাঙ্ক মিউ প্রতিসারক কোণ এ। প্রিজমের একটি প্রতিসারক তলে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলো। আলোক রশ্মি লম্বভাবে আপতিত হয়েছে মানে কি, আপতন কোণ 0 ডিগ্রি। তো আমরা জানি এই তলে যেহেতু লম্বভাবে আপতিত হয়েছে, এখানে এই তলে প্রতিসরণের যে সূত্র প্রযোজ্য হবে না, এই রশ্মিটা সরাসরি 0 এই তলে এসে পড়ে যাবে। তো এই ক্ষেত্রে I1 0, R1 0, বোঝা গেছে। এরপরে দ্বিতীয় তলে যখন এসে পড়লো, এখান থেকে তাহলে প্রতিসরণের নিয়ম মেনে সেটা প্রতিষ্ঠিত হবে। এক্ষেত্রে চ্যুতি কোণ, তাহলে এটা হচ্ছে প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে আপতন কোণ, আর ডি হচ্ছে তোমাকে বলা আছে চ্যুতি কোণ ডি। তো এইটা হলে একটা সম্পর্ক আমাদেরকে তৈরি করতে বলেছে মিউ এ এবং ডি এর মধ্যে। তাহলে এই এ আর মিউ এ ডি এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। আমি যদি এই তলে প্রতিসরণের সূত্র প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে চ্যুতি কোণ ডি কথাটার অর্থ কি,
এক্ষেত্রে আলোক রশ্মিটা যেভাবে এসেছিল এই কোণটা হচ্ছে আলোক রশ্মির যাত্রা পথের সঙ্গে এই কোণটা হচ্ছে ডি। তো এখানে আমরা চিত্র থেকেও ক্যালকুলেশন করতে পারি কিংবা গাণিতিক সমীকরণ থেকেও ক্যালকুলেশন গাণিতিক ভাবে আমরা করার চেষ্টা করো। তো এখান থেকে I1 0 অর্থাৎ R1 0 আমরা যে জানি A সমান R1 প্লাস R2। I1 0 কথাটার অর্থই হচ্ছে কি R1 ও 0, তাহলে A সমান হয়ে যাবে R2। বোঝা গেছে? তাহলে R2 কোণের মান A কোণের সমান। আর তাহলে আপতন কোণ যেটা এক্ষেত্রে R2 হয়েছিল সেটাই এক্ষেত্রে এর সঙ্গে সমান। তো এই দ্বিতীয় প্রতিসারক তলে স্নেলের সূত্র থেকে আমরা যদি লিখি মিউ সমান প্রত্যাবর্তন নীতি অনুযায়ী এই যে ডি কোণটার কত মান হবে R2 মাইনাস R2 যে অভিলম্বের সঙ্গে পড়েছে এই কোণটা সঙ্গে এই রশ্মিটা পুরোটা হচ্ছে R2 থেকে D, এটা তাহলে ডিটা হচ্ছে চ্যুতি কোণ দেওয়া রয়েছে, এই কোণটা চ্যুতি দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে নির্গমন কোণ যেটা রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে সেই কোণটা কত, সেই কোণটা তোমরা দেখতে পাচ্ছ এটা ডি, আর সে পুরোটা হচ্ছে R2 আর এটা ডি। তাহলে এই কোণটা কত? নির্গমন কোণ যেটা আমরা পাবো এই যে নির্গমন কোণ হিসেবে যেটাকে I2 বলি, এই I2 কোণটা কত? এই নির্গমন কোণ যেটাকে বলছি I2, এই I2 টার মান হবে কিন্তু আমাদের যে পুরো কোণটা হচ্ছে R2 তার মধ্যে এটা D, তাহলে R2 মাইনাস D, অর্থাৎ R2 টার তো সমান হচ্ছে A মাইনাস D। বোঝা যাচ্ছে? তাহলে এখানে আপতন কোণটা যদি রশ্মিটা এখানে এসছে এটা আপতন কোণ R2, এটা যদি সোজা পথে চলে যেত এইটাই হচ্ছে তার অরিজিনাল লাইন। এই পুরো কোণটা হচ্ছে নির্গমন কোণ, এটা I2 নয়, নির্গমন কোণ কিন্তু প্রকৃতপক্ষে এইটা অবিলম্বের সঙ্গে যে কোণ তৈরি করেছে নির্গত রশ্মিটা এটা হচ্ছে I2। আর তাহলে এই রশ্মিটাকে বাড়িয়ে দিলে এই কোণটা হচ্ছে কিন্তু R2, তাহলে R2 এর সঙ্গে D যোগ করলেই কিন্তু হয় I2, R2 এর সঙ্গে এই D টা যোগ করলেই তবেই হবে I2। বোঝা গেছে? I2 টা এখান থেকে এটা R2 এর সঙ্গে D যোগ করলে, বোঝা গেছে? তো এই পরে আমাদের যে ওই দ্বিতীয় নম্বর তলে প্রতিসরাঙ্কের যে সূত্রটা তোমরা যদি দেখো, আমরা যদি এই প্রত্যাবর্তন নীতি মেনে চলি তাহলে সাইন এক্ষেত্রে I2 টাই হবে আপতন কোণ, আর সাইন R2 টা হচ্ছে ওই যে ভেতরের প্রতিসরণ কোণ। তো এক্ষেত্রে সেখান থেকে মানগুলো বসালে সাইন I2 জায়গায় বসাবো সাইন A প্লাস B বাই সাইন A, এইটাই হচ্ছে আমাদের যে নির্ণয় সূত্রটা। এটা আমরা চিত্র থেকে করার চেষ্টা করছি, যদি গণিত থেকে করার চেষ্টা করতাম তো সেক্ষেত্রেও তোমরা যে সমীকরণে তোমরা বসিয়ে সেখান থেকেও তোমরা গণিত করতে পারতে যে চ্যুতি কোণের রাশিমালা, চ্যুতি সমান কি I1 প্লাস I2 মাইনাস A। এখন I1 যেহেতু 0 হয়ে গেছে তাহলে এটা পেয়ে যাচ্ছি I2 মাইনাস A, বোঝা গেল? এখন I2 টা বের করতে গেলে আমরা যেটা জানি যে A সমান R1 প্লাস R2, R1 যেহেতু 0 হয়ে গেছে তাহলে A হচ্ছে R2 এর সঙ্গে সমান, বোঝা গেল? তাহলে I2 টা এখান থেকেই তোমরা পেয়ে যাবে, I2 টা সমান হচ্ছে D প্লাস A, আর এখানটা থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা, অতএব মিউ সমান সাইন I বাই সাইন R2। সেক্ষেত্রে পেয়ে যাবে সেই একই সূত্র পাবে I2 জায়গায় D প্লাস A বাই সাইন অফ A। এইটাই হচ্ছে আমাদের সূত্র থেকে যদি আমরা একটা করার চেষ্টা করি, আর এটা চিত্র থেকে বুঝে বুঝে যদি গণিতটা করার চেষ্টা করি
দুটোতেই সেম অ্যান্সার তোমরা পাবে। এইরকম ভাবে তোমরা গাণিতিক প্রশ্নগুলো একটু সময় লাগিয়ে তোমরা দেখবে, খুব সহজেই করা যাবে। সূত্রগুলো আগে লিখে করতে পারো, কিংবা গাণিতিক চিত্র থেকেও তোমরা গণিতটা করতে পারো।